কিচ্ছু করে নাই বিজেপি, কিচ্ছু করে নাই নরেন্দ্র মোদী, কিচ্ছু করে নাই মানিক সাহা। মিটিং মিছিল বন্ধ আছে তো, হ্যাঁ, চান্দাবাজি বন্ধ আছে তো, এর থেকে বড় শান্তি কি? এই জায়গাতেই জিতেন বাবুর কাছে আমার প্রশ্ন, কোথায় ছিলেন সেদিন ইসলামউদ্দিন সাহেব? কুর্তি কদম তলার তিনবারের না 2বারের এমএলএ। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আমি আজও বলি, ইসলামউদ্দিনকে যতদিন এসব জায়গা সে রাজধানী থাকবে, এগুলো থাকবেই। আমি তো স্পিকার, সমস্ত এমএলএ চিকিৎসার বিল যারা যারা নেন, অনেকে নেন অনেকে নেন না, তাদের বিল তো আমার কাছে আসে। লাস্ট 1.5 মান্থ ইসলামউদ্দিনের কোনো চিকিৎসার বিল আমার কাছে আসেনি। আমার কাছে যতটুকু খবর, এটা সমর্থিত কিংবা অসমর্থিত, দ্যাট ভেরি মোমেন্ট, হ্যাঁ, তিনি ছিলেন কাঁঠালতলিতে। কাঁঠালতলি থেকে ওরিয়েন্ট করেছেন, যাও আজ্ঞাও। এবং কাঁঠালতলি থেকে প্রচুর সেদিন ইসলামের মুসলমান ছেলে এসছে, পশ্চিম প্রান্তপুর থেকে গেছে, এই যে এদিকে নাম জানে কি, ঢুপির বন লালছড়া থেকে গেছে বাইক নিয়ে। কি না আমরা হিন্দু মারবো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শাস্তি দিয়েছে একজন পুলিশের হায়ার অথরিটিকে। ওনার লো ফলস ছিল, সব মুসলমান খারাপ না, সব হিন্দু খারাপ না, দুষ্কৃতিকারী আছে। টার্গেটটা কালী পূজা, সরি দুর্গা পূজার আর 10 দিন আগে কিন্তু ঘটনাটা। তার মানে যদি দুর্গা পূজাটা বন্ধ করে দেওয়া যায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, এবার নর্থ ত্রিপুরা কি হবে, দৌড় বিজেপি কি করলো রে, দুর্গা পূজাটা করতে পারলাম না ঠিক করে, ইস 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 ইস। ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন, এখন আপনি বিধানসভার স্পিকার এবং এই দাবিটা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে কি আপনার আলোচনা হচ্ছে? যে দ্রব্যমূল্যের যে জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে, শাকসবজি থেকে শুরু করে, এবং বিদ্যুৎ বিল ইদানিং বেড়েছে, এগুলো নিয়ে কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়। স্যার, পিসি মিডিয়াতে অনেক অনেক স্বাগত আপনায়। ধন্যবাদ ধন্যবাদ। কদমতলার ইস্যুটাকে সিপিএম কংগ্রেস গোটা রাজ্যের মধ্যে এটাকে প্রচার করে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, কি বলবেন? আপনার কি মনে পড়ে, তখন আমি ডেপুটি স্পিকার ছিলাম, সেটা সম্ভবত 22-23 সালে, সম্ভবত কোভিডের পরে, আমার যতক্ষণ মনে হয়। জিনিসটা খেয়াল করতে হবে, তখন ছিল কালী পূজার ঠিক জাস্ট 4-5 দিন আগে। কি হলো না, পানিসাগর আগে কি একটা জায়গা আছে, এখানে ঢোকার মানে এন্ট্রি পয়েন্টে কোনো জায়গার নামটা ভুলে গেলাম, সেখানে কিছু দুষ্কৃতিকারী দুর্বৃত্ত ইন্টেনশনালি একটা মসজিদের বেড়া ভেঙেছে, একটা পার্ট, সাথে সাথে সারা রাজ্যের মধ্যে তারা ছড়িয়ে দিল যে মুসলিমের মসজিদ ভেঙেছে, আগুন দিয়েছে, মুসলিম আক্রান্ত। স্পষ্ট মনে আছে আমার, তখন সেদিন আমি ট্রেনে করে ফিরছিলাম আগরতলা থেকে রাত্রেবেলা 9টা 9:30 বাজে। দুর্গাপুর থেকে একটা ছেলে আমাকে ফোন করে বললো, কাকু এই ঘটনা। আমি বললাম, তোদের এখানে কি অবস্থা? বললাম, আমরা এখানে এখনো কোনো রকম সমস্যা তৈরি হয়নি। আমি বললাম, এবার আমাকে ছাড়, আমি দেখি। সাথে সাথে আমি তখনকার এসপি সাহেবকে ফোন করলাম। তখনকার এসপি সাহেব ছিলেন ভানুপদ বাবুই। বললো, দাদা আগুন দেওয়ার চেষ্টা করেছিল, একটা সাইডে বেড়া ভেঙেছে, আমরা একটা প্রোটেকশন দিয়ে দিয়েছি। ভেরি নাইস। এবার আমি তখনও পৌঁছলাম। মাঝখানে বিপ্লব বাবু তখন চিফ মিনিস্টার ছিলেন, আমাকে ফোন করলেন, বিশ্ববন্ধু দেখেন কি হচ্ছে, কি খবর দেন। ট্রেনের মধ্যে নেটওয়ার্ক ডিস্টার্ব, পুরো কথা বলতে পারিনি। স্টেশনে নেমে কথা বলা শুরু করলাম। আমি বললাম, আমি বাড়িতে ঢুকছি, টেলিফোনে যা যা জানলাম, একটা উত্তেজনা চলছে। উত্তেজনাতে আমি আপনাকে 0.5 ঘন্টার মধ্যে ফিডব্যাক দিচ্ছি। 0.5 ঘন্টা মধ্যে জানলাম এই এমএলএ ইসলামউদ্দিনের নেতৃত্বে কদমতলায় সংখ্যালঘুরা মিছিল বের করেছে। এদিক দিয়ে আমি তখন বাগবাসার সুব্রত ওর সঙ্গে যোগাযোগ করি, ধর্মনগর রিলেটেড যত মুসলমান বিজেপি নেতৃবৃন্দ সবার সঙ্গে যোগাযোগ করি। বলে, একদম উত্তেজনা ছড়াবে না, টেনশন করবে না, হিন্দু মুসলমান এক হয়ে থাকো। আর এই যে আমি কেন ইসলামউদ্দিনের নাম বললাম, আমি আবার বলবো পরবর্তী ঘটনার পরিপ্রেক্ষিতে। বিপ্লব বাবু আমাকে ফোন করে বললেন যে, বিশ্ববন্ধুদা বিনয় দাসের সঙ্গে আপনি কথা বলুন। আমি বললাম, অলরেডি বলা হয়ে গেছে। ইসলামের সঙ্গে কথা বলুন, আর দেখছি।
আধা ঘন্টার মধ্যে 3-4 বার ফোন করলাম ইসলামউদ্দিনকে, সে ফোন ধরেনি। আমি তখনকার দেন চিফ মিনিস্টার বিপ্লবকে বললাম যে ইসলামউদ্দিন ফোন ধরে না, বলে আমি দেখছি। এবং ইসলামউদ্দিনকে উনি কড়া ধমক দিলেন, তুমি কিন্তু মুসলমানের এমএলএ নও, তুমি সবার জাতি ধর্ম নির্বিশেষে তুমি এমএলএ, কেন এখানে এসব উত্তেজনার সৃষ্টি হবে? ওই দিনই সন্ধ্যার সময় রাত্রেবেলা 10:30, 11টা, 12টা, 1টা পর্যন্ত চিফ মিনিস্টার কথাবার্তা হলো, চারিদিকে পুলিশ ডিপ্লয়েড হয়ে গেল, কোনো সমস্যা হলো না। ধর্মনগরে 140 ভোট দেওয়া হলো, সবকিছু ঠিক আছে। কালী পূজার আর 4 দিন বাকি। 5-6 দিন আগে এই ঘটনাটা হয়েছে, এর পরের দিন হয়তো ওই দিন 5 দিন কিংবা 4 দিন বাকি। আমি এসডিএম ছিলাম তখন, কমলেশ্বর বাবু, ওনাকে বললাম ধর্মনগরে কোনো অশান্তি হবে না। ইতিমধ্যে সমস্ত বিজেপির মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে আমার যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে, হিন্দু ও মুসলমান। আমি একে একে নাম বলে দেব, একটু পরে তাদের নাম আবার বলছি। আমি এসডিএম সাহেবকে বললাম আপনি কদমতলার ইসলামউদ্দিনকে ডাকবেন মিটিংয়ে, বিনয়ভূষণ বাবুকে ডাকুন মিটিংয়ে, আর বাদ বাকি যারা হিন্দু মুসলমান নেতৃবৃন্দ আছে মিটিং ডেকে বিকালবেলা সন্ধ্যাবেলা মিটিংটা করুন, করে আগামীকাল সকাল থেকে 140 ভোট তুলে দিতে হবে। আমাকে বললো স্যার 100 ভোট, আমি দায়িত্ব নিচ্ছি, কিচ্ছু হবে না, এটা সিপিএম কংগ্রেসের গট আপ গেম। সন্ধ্যাবেলা মিটিং হলো, হওয়ার পরে দেন পরের দিন দুপুরবেলা 1টা, 2টা, 2:30 নাগাদ এই 140 উইথড্র করার আগে হাসমত আলী নামে একটা ছেলে রাগনার, সে আমাকে ফোন করে বললো কাকু আমরা মসজিদে আজান দেওয়া চলতো না, আমরা জানাইছে। কে জানাইছে? কয়েকটা ফোন নাম্বার আইছে আননোন নাম্বার থেকে। আর এখন তো তোমরা 12টা, 12:30 বাজে, তোমরা তো 1টার সময় জুম্মা বসো নাকি, যে মসজিদে বসো নামাজ পড়ে তোমরা করো, আমি আছি। সেম জামে মসজিদ থেকে এরকম খবর এলো। আমি জামে মসজিদে এই 1টার সময় নামাজ পড়া কিংবা নামাজ, যে তারা ওনারা যে ওই যে মাইকে যে আওয়াজ করে নামাজ পড়েন, ওনারা সব চালু করো। ওই দিন দুপুরবেলা 1:30, 2টা নাগাদ 140 উঠলো। কালী পূজার মানুষ শঙ্কিত। টার্গেটটা দেখুন সিপিএম কংগ্রেসের, এবং তখন তৃণমূলও ছিল সাথে। তাদের ব্যাপারটা হচ্ছে যদি এই সময় কালী পূজাটা না করা যায়, তখন কালী পূজা কিন্তু খুব বড় হয়। তাহলে বলবো দেখছেন নি, বিজেপি কালী পূজাটা ঠিক মতো করতে দিল না, এটা দমন করতে পারে না, তারা পারে না। কালী পূজা 3rd ডে থেকে যখন 140 উঠে গেল, মেলাটা আসলো, প্যান্ডেলটা খোলা হয়ে গেল, 2 দিন আগে থেকে প্যান্ডেল উদ্বোধন শুরু হলো, 100% নর্মাল হয়ে গেল সিচুয়েশন। এবারে কবে হয়েছে? দুর্গাপূজার আগে। হ্যাঁ, খেয়াল করুন। এবং কারা সৃষ্টি করেছে আমি যতটুকু জানি, আপনি কদমতলার মানুষ, আপনি বলতে পারবেন। কোনো একটি ছেলে ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা সম্মানিত হযরত মুহাম্মদ সম্পর্কে কিছু কটূক্তি করেছিলেন মোবাইলে, আমার শোনা কথা। সেটা নিয়ে একটা উত্তেজনা দেখা দিয়েছে। আমরা এই নীতিকে সমর্থন করি না। যে কোনো ধর্মেরই প্রতিষ্ঠাতা সম্মানজনক ব্যক্তিত্ব, সম্মানজনক আছেন সব ধর্মের ভিতরে, প্রত্যেককে আমরা সম্মান করি, প্রত্যেককে আমরা মান্যতা দেই। এটা খুব অন্যায় যে পয়গম্বর হযরত মুহাম্মদ জি সম্পর্কে কটূক্তি করা, এটা অন্যায়। সেই পরিপ্রেক্ষিতে কদমতলার হিন্দু মুসলমান নেতৃবৃন্দ থানায় বোধহয় একটা মীমাংসা বৈঠক হয়েছিল, যতটুকু আমি শুনেছি। শেষ, এবং আসামিকে অ্যারেস্ট করা হয়েছে কিংবা করা হবে। এটা চাঁদাকাণ্ডের ঘটনা, এর আগের এদিনেই চাঁদাকাণ্ডের একটি ক্লাবের, ইন্ডিয়ান ক্লাবের চাঁদাকাণ্ডের ঘটনা নিয়ে এই ঘটনাটা হয়, এরপরে ওটা বেরিয়ে আসে ফেসবুকে। ওটা হলো পরে? হ্যাঁ, এটা পরে। এই যে ফেসবুকে যে কটূক্তি করে, এটা পরে? পরে। আগে চাঁদা কাণ্ড, যেটা পরবর্তী আমরা সংবাদের মাধ্যমে বিভিন্নভাবে জানলাম, যেটা আগে পরে বুঝিনি, কিন্তু প্রবলেম হয়েছে। চাঁদা কাণ্ডটা সমস্যার সমাধানের পথে চলছিল থানায় থেকে মীমাংসা বৈঠকে। দ্যাট ভেরি মোমেন্ট সেখানে বিজেপিরও নেতৃবৃন্দ ছিলেন, হিন্দু মুসলমান, সিপিএম এর ছিলেন কি হিন্দু মুসলমান নেতৃবৃন্দ থানায়, সর্বদলীয় ছিলেন। হঠাৎ করে মিটিং শেষ, শান্তি বৈঠক শেষ, 50-60 জন মুসলমান ছেলে এসে কদমতলা বাজারে আক্রমণ করলো, যেটা আমি শুনেছি। এটা অত্যন্ত অন্যায়। ওই সময় হিন্দুরা ভয়ে শঙ্কিত হয়ে গেল। দ্যাট ভেরি মোমেন্ট ওখানে পুলিশ ফেল করলো এটাকে, আন্দোলনটাকে প্রোটেক্ট করতে। হিন্দুদের উপর যে আক্রমণটা করেছে মুসলমানরা, আমার জানা কথায়, শোনা কথা, সেটা ফেল করেছে। এবারে যাই হোক, সকলের উদ্যোগে, পুলিশের উদ্যোগে, সুবর্ণদের উদ্যোগে ওরা চলে যাওয়ার পরে মুসলমানরা, আমি শুনেছি 50-60 জন, আপনি ভালো বলতে পারেন কদমতলা মানুষ,
চলে যাওয়ার পরে এবার হিন্দুরা বেরিয়ে এলো সখানে, এসে আবার ভাঙচুর করলো। কোনোটাই কাম্য না, না মুসলমানটা কাম্য না হিন্দুটা কাম্য। এরপর বিকেলবেলা সন্ধ্যাবেলা নাগাদ মুসলিমরা আক্রমণ করলো বিভিন্ন দিক থেকে গিয়ে হিন্দুদের উপরে। এই যে আক্রমণটা তাতাইকে ঠান্ডা করে না কেন? সব মুসলমান খারাপ না, সব হিন্দু খারাপ না, দুষ্কৃতিকারী আছে। টার্গেটটা কালী পূজা, সরি দুর্গা পূজার আর 8-10 দিন আগে কিন্তু ঘটনাটা। তার মানে যদি দুর্গা পূজাটা বন্ধ করে দেওয়া যায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, এবার নর্থ ত্রিপুরা কি হবে, দৌড় 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 বিজেপি কি করলো রে, দুর্গা পূজাটা করতে পারলাম না ঠিক করে, ইস 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 ইস, এটা দেখো তারা সরকার চালাতে পারে না। দিস ইজ দ্য টার্গেট, দিস ওয়াজ দ্য টার্গেট। ওই যে পুলিশ, আমাদের সরকার শাস্তি দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শাস্তি দিয়েছে একজন পুলিশের হায়ার অথরিটিকে, ওনার লো ফলস ছিল, শাস্তি দিয়েছে। কিন্তু দুটোই ঘটনা পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক উত্তেজনা হলো। আগের দিন 6 তারিখ 7 তারিখ ঠিক আছে। এরপরে যখন শুনলাম হিন্দুরা দুর্গাপূজা করতে পারবে না, তখন আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে কদমতলার সমস্ত হিন্দু মন্দির যারা দুর্গাপূজা করবেন ধর্মনগর কালীবাড়িতে সবাইকে আহ্বান করলাম। এটা সম্ভবত 8-9 তারিখ, মনে ষষ্ঠীর দিন বোধ সম্ভবত, ঠিক মনে পড়ছে না। ইতিমধ্যে ধর্মনগর সমস্ত ক্লাবগুলোকে আহ্বান করলাম, সামাজিক সংস্থাকে আহ্বান করলাম যে তোমরা হিন্দু সমাজ এগিয়ে আসো, দুর্গাপূজা বন্ধ হয়ে যাচ্ছে, পয়সার অভাবে সমস্ত ক্লাবগুলোকে, কদমতলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা যা পারি সাহায্য করব। মুক্ত হস্তে ধর্মনগর সমস্ত ক্লাব, কিছু কিছু অফিসের কর্মচারী এগিয়ে এসে একসঙ্গে ফান্ড করলেন। আমরা কালীবাড়িতে বসে ধর্মনগর সমস্ত সুনাগরিক বৃন্দরা সকলের সামনে প্রত্যেকটি ক্লাব প্রতিষ্ঠানকে আমরা 25,000 টাকা করে তুলে দিতে পেরেছি। এটা করেছি কেন? পূজা বন্ধ হতে পারবে না, পূজা হলো, সুন্দরভাবে হলো। এরপরে কালী পুজো আর সিপিএম কংগ্রেসের সাহসটা করেনি। সিপিএম বরাবরই একটা ক্যালকুলেটেড পার্টি। এখন আমি প্রশ্ন করি, যেদিন সম্ভবত 9 কি 10 তারিখ ডিএম অফিসে শান্তি বৈঠক হয়, সেদিন ইসলামউদ্দিন সাহেব ছিলেন। আমি এই জায়গায় একটা প্রশ্ন করছি, জিতেন্দ্র চৌধুরী ধর্মনগরে এসে সাংবাদিক সম্মেলনে আপনার কথা বলেছিলেন যে মাননীয় অধ্যক্ষ এই বৈঠকে যে বার্তা দিয়েছেন সেই বার্তা কিন্তু সমাজের হিতে নয় বিপরীতে, এবং এটা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়েছে বলে সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন। কোন বার্তা দিয়েছিলাম আমি? কোন বার্তাটা? এটা উনি জানেন, আপনি জানেন? ফালতু ফালতু আমি বলছি, জিতেন ওর কথা আমি আসি। সেদিন এই আমাদের ধর্মনগরের বিজেপি নেতৃত্ব আশু দত্ত ছিলেন, জগজ্যোতি ছিলেন, বিএমএস এর নেতা বিপ্লব দাস ওরা ছিলেন। তো আমি বলেছি মিটিং শুরু, আমার তো প্রোটোকলের সিস্টেম এজ এ স্পিকার যেতে পারে না মিটিংয়ে, আমাকে টেলিফোনে কথা বলার সুযোগ করে দেবে এসপি সাহেবকে বলে। আমাকে যখন এসপি সাহেবের কথা মানে বলে বিপ্লব বাবু টেলিফোনটা আমাকে দিলেন, আমি বললাম ইসলামউদ্দিন সাহেব 6, 7, 8 আপনি কোথায় ছিলেন? এবার আপনাকে প্রশ্ন করছি, ইউ দা জার্নালিস্ট, ইউ দা সাংবাদিক, কখনো প্রশ্ন করেছেন ইসলামউদ্দিনকে? ইসলাম সাহেব 6 তারিখ গোলমাল শুরু, 6 অক্টোবর, 7 অক্টোবর, 8 অক্টোবর আপনি কোথায় ছিলেন? তলিয়ে দেখেছেন কেউ কখনো? ওর দায়িত্ব ছিল না ইসলামউদ্দিন রাস্তায় নেমে এগুলোকে প্রোটেক্ট করা, কোন রকম যেন হামলা হুজ্জতি না হয়, কোন ধর্মেরই যেন কেউ হামলা হুজ্জতি করতে না পারে? জিজ্ঞেস করেছো ভাই কখনো? ইসলামউদ্দিন তো এলাকায় ছিলেন না। তার মানে তাহলে কি গট অফ গেম? সে থাকবে না এখানে, সে থাকবে না এখানে। উনি তো বলছেন যে আমি চিকিৎসার জন্য আগরতলা। চিকিৎসার জন্য? আমি তো স্পিকার, সমস্ত এমএলএ চিকিৎসার বিল যারা যারা নেন, অনেকে নেন অনেকে নেন না, তাদের বিল তো আমার কাছে আসে। লাস্ট 1.5 মান্থ ইসলামউদ্দিনের কোনো চিকিৎসার বিল আমার কাছে আসেনি। আমার কাছে যতটুকুন খবর, এটা সমর্থিত কিংবা অসমর্থিত, দ্যাট ভেরি মোমেন্ট হ্যাঁ তিনি ছিলেন কাঁঠালতলিতে। আমার কাছে খবর, সত্য হতে পারে, ভুল হতে পারে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আমি জানি না। কাঁঠালতলি থেকে ওরিয়েন্ট করেছেন, যাও আজ্ঞাও। এবং কাঁঠালতলি থেকে প্রচুর সেদিন ইসলামের মুসলমান ছেলে এসছে, পশ্চিম চন্দ্রপুর থেকে গেছে, এই যে এদিকে নাম জানে কি, ঢুপির বন লালছড়া থেকে গেছে বাইক নিয়ে। কি না আমরা হিন্দু মারবো, উস্কানিমূলক কে? ইসলামউদ্দিন সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিল না কেন? এগুলো হতে দেব না আমি যতক্ষণ এই এলাকার এমএলএ আছি।
শুনেছেন। এই জায়গাতেই জিতেন বাবুর কাছে আমার প্রশ্ন, কোথায় ছিলেন সেদিন ইসলামউদ্দিন সাহেব, কুর্তি কদম তলার তিনবারের না দুইবারের এমএলএ? হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আমি আজও বলি, ইসলামউদ্দিনকে যতদিন এসব জায়গা সে রাজধানী থাকবে, এগুলো থাকবেই। আব্দুল রাজ্জাক বিশারদ, লুৎফুর রহমান, আর কত নাম আমি ভুলে গেছি, আব্দুল রাজ্জাক বিশারদ, লুৎফুর রহমান সাহেব, এরা আজকে পৃথিবীতে নেই। এরা একসময় এখানকার বাম বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতেন। জীবনে সব ঘটনা ঘটেনি। এমনকি ফৈজুর রহমান সাহেব থাকতো, কিন্তু কখনো সিপিএম এর নেতা ফৈজুর রহমান সাহেব থাকতো, কখনো এসব সাম্প্রদায়িক হানাহানি হয়নি। যেটা হচ্ছে ইসলামউদ্দিনের সময়, একটা বললাম হয় 19-এ নইলে 22-এ, এবং ঘটনাটা কালী পূজার আগে, এটা দুর্গা পূজার আগে। এবার ধর্মনগরের যত মুসলিম নেতা আছে আমাদের বিজেপির, যুবরাজনগরের, এই যে ইয়ের কথা বলেছি, আর ওহিদুর রহমান, শফিকুদ্দিন চৌধুরী, যুবরাজনগরের। ধর্মনগর তো বলে লাভ নেই, শহরুল্লাহ, তোমারকের ছেলে কামাল উদ্দিন, মকদ্দস আলী আমার প্রধান ওইদিকে, তারপরে আমার ভাগ্যবলের নেতা বিশুপাল, তারপরে এদিক দিয়ে আমাদের ফারুক আহমেদ পশ্চিম চন্দ্রপুরের যত বিজেপি নেতা, সবার সাথে কথা বলেছি। এদিকে সুলেমান, রাফেল আহমেদ, সবার সাথে কথা বলেছি। সবাইকে বলেছি একদম যেন করা না হয়। এবং 8 তারিখ দুর্গাপুর রাফেল আহমেদকে বলেছি, রাফেল শান্তি বৈঠক করো। এবং 8 তারিখ 6, 7, 8 তারিখ রাত্রেবেলা কোনো একটা জায়গায় কিছু হিন্দু ছেলে মেয়ে দুর্গাপূজার প্যান্ডেল এখানে এসেছিল, খবর গেছে কিনা আগে নাকি বলে মুসলমানরা এসছে। আমাদের মুসলমানরা বিএমএস এর নেতা বিপ্লব দাসকে সঙ্গে এখানে প্রোটেকশন দিয়েছে মুসলমানদের বাড়িঘর। জিতেন্দ্রবাবু জানেন কিছু? আমি তো এই ওই যে দুর্গাপূজার সময় যেতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসন আমাকে অনুমতি দেয়নি, আমি কি করবো? আমি বলেছিলাম আমি যাবো, দুর্গাপূজায় যাই না, এখন যাবেন না স্যার, যেতে পারিনি। জিতেন্দ্রবাবু যে বলেছে কি অভিযোগ আমার সঙ্গে, অভিযোগটা করুক না, অভিযোগটা করো। এবং পশ্চিম চন্দ্রপুরে আমি গিয়েছি, ভাগ্যবলে গিয়েছি, ভাগ্যবলতে আজও বলি, শহরুল্লাহ সাহেব আছে এখানে, কামাল উদ্দিন আছে, তারপর তার নাম ফয়াজ আছে, আমাদের নাজমাদি আছে, তারপরে ওই যে আরেকটা ছেলে যে ইয়ের লগে কাজল মেয়ে আছে, সবার সাথে কথা বলেছি, একের পরে কথা বলেছি। শফিকুদ্দিন যুবরাজনগর কথা বলেছি। তারপরে একটু আগে আসলো, ওর নামটা কি ছেলেটা, একটু নামটা বললাম পরিষ্কার সুন্দর করে, ওহিদুর, ঠিক আছে কিনা? সবাই এসে কথা বলেছে। একদম একটা কথা, হিন্দু আমার কাছে সমান, মুসলমান সমান, যতক্ষণ এখানে জান আছে ভাই করতে যেতাম না। তবে দুষ্টামি যদি কেউ করে তাকে ছাড়বো না। একটু ভিন্ন প্রসঙ্গে আসছি। ভিন্ন প্রসঙ্গটা এই প্রসঙ্গই, আপনি যখন বিরোধী দলে ছিলেন, যখন বামেরা শাসনে ছিল ত্রিপুরার, তখন বারবার উত্তর জেলা বঞ্চিত হচ্ছে, উত্তর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে না বলে বারবার বিধানসভায় আপনি অভিযোগ তুলেছেন। এবং আমরা বিভিন্ন সময় আপনাকে এই বিষয়ে কভার করেছি। বর্তমান রাজ্যে বিজেপি সরকার, আপনি বিধানসভার স্পিকার, এখন কি মনে হচ্ছে উত্তর জেলা কতখানি উন্নয়নে গুরুত্ব পাচ্ছে বর্তমানে? এক এক করে বলবো? হ্যাঁ বলুন। কটা ট্রেন পাচ্ছি আমরা ভারতবর্ষের সঙ্গে সংযোগের জন্য? অনেকগুলো। কার দান? বিশ্ববন্ধুর সঙ্গে দান না, এটা মানিক সাহাজির দান, নরেন্দ্র মোদীর দান। কারণ বিজেপি। ধর্মনগরে কেন মানুষ আসবে? কি দেখতে? সিপিএম এর লাল পতাকা দেখতে? বিজেপির কিন্তু কোনো পতাকা নেই, আমরা টাঙ্গাই না। মিটিং মিছিল দেখতে? কালী দিকে ধর্মনগর মানুষকে, ত্রিপুরা রাজ্যে অন্য জায়গাতে মানুষ দেখতে আসে। যে ধর্মনগর ছিল অন্ধকার যুগে, সে অন্ধকার যুগে ধর্মনগরকে আলো টেনে দিয়েছি, কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। অলমোস্ট 99% প্রাকৃতিক বিপর্যয় ছাড়া লোডশেডিং ফ্রি। আমি বলেছিলাম ল কলেজ চাই, আমি বলেছিলাম প্যারামেডিক্যাল কলেজ চাই, আমি বলেছিলাম মিউজিক কলেজ চাই। এক আর্যভট্ট ইউনিভার্সিটি এখানে এনেছি, যুবরাজনগর কেন্দ্রে হচ্ছে। এটা আমরা যেমন চেষ্টা করেছি, আমাদের প্রাক্তন বিধায়িকা মলিনাথও চেষ্টা করেছেন। সেখানে ল কলেজ আছে, মিউজিক কলেজ আছে, বিএড কলেজ আছে, সব কলেজ আছে। সুইমিং পুল হচ্ছে, বিবিএর
সুইমিং পুল, আধুনিক মানের সুইমিং পুল হচ্ছে। আমরা যুব সমাজকে মোটিভেট করার জন্য খেলো ধর্মনগর শুরু করেছি, আবার এবছর হবে। শহরের যে রাস্তাঘাটগুলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ডিএম অফিস হচ্ছে বটরশি, এসপি অফিস হচ্ছে বটরশিতে, এক্সপান্ড হচ্ছে কিন্তু টাউন, ঠিক আছে। কাছাড় ক্যান্সার হসপিটাল তাকে সরকার জায়গা দিয়েছে, সেটা হবে আলগাপুরের ভিতরে। গতকালকে ফার্মেসি কলেজের মালিক ভিজিট করে গেছেন, আলগাপুরের একটা জায়গা বাগানটা দেখিয়েছি। যদি ফার্মেসি কলেজটা আনতে পারি আমাদের অনেক বেনিফিট হবে, ক্যান্সার হসপিটাল খুলতে পারলে আমাদের অনেক বেনিফিট হবে। আজকে ধমনা হাসপাতাল অনেক বেশি উন্নত, অনেক বেশি চিকিৎসক। 2018 সালে যখন সরকার সিপিএম চলে যায়, সেদিন ডাক্তার ছিল 9 জন, আজকে 24-25 জন ডাক্তার ধমনা হাসপাতালে, এমনকি মেন্টাল ডাক্তার সহ। এ তো আছেই, এমডি আছেন মেডিসিনের 4 জন 5 জন, অর্থোপেডিক ডাক্তার আছেন, স্কিনের ডাক্তার আছে, হাসপাতাল আছে, বহু উন্নত। এখানে আর একটা প্রশ্ন করি আমি, আপনার একটা স্বপ্ন ছিল এবং এটা নিয়ে আপনি দীর্ঘদিন আন্দোলন করেছেন, ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন। এখন আপনি বিধানসভার স্পিকার এবং এই দাবিটা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে কি আপনার আলোচনা হচ্ছে? হয়েছে, আর হবে না। কারণ মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন, ওনার যিনি প্রতিমন্ত্রী ছিলেন, চিঠি দিয়েছিল, দুর্ভাগ্য পাচ্ছি না চিঠিতে কি লিখেছে। এখন যদি কেউ রেল ডিভিশন করে আনতে পারেন, আমি হাজারবার সমর্থন করব। উনি লিখেছেন ধর্মনগরে রেল ডিভিশন ফিজিবল না, তার কারণ হচ্ছে রেল ডিভিশন আসলে পরে এখানে কমসে কম 3-4-5 হাজার 3 থেকে 4 হাজার স্টাফ আসবেন। ওনাদের জন্য ভালো কেন্দ্রীয় বিদ্যালয় নেই, মানে সেন্ট্রাল স্কুল নেই, 4-5টা লাগে। যদি 3000 স্টুডেন্ট হয়, 4-5টা কেন্দ্রীয় বিদ্যালয় লাগবে। এয়ারপোর্ট নেই, পাশাপাশি ভালো হাসপাতাল নেই। এই 3টা কারণে আমরা পারবো না ধর্মনগরকে রেল ডিভিশন দিতে। কারণ রেলের যারা, ভগবান না করে রেলের যে কোনো দুর্ঘটনা ঘটে, তো অফিসাররা কোথেকে আসবেন? গুয়াহাটি থেকে, মানে মালিগাঁও থেকে, লামডিং থেকে, তো সরাসরি ট্রেনে আসতে অনেকক্ষণ সময় লাগবে। আর প্লেন চাই, আর ভালো হাসপাতাল চাই। মিনিমাম 1 থেকে 1,500 2,000 শয্যার হাসপাতাল লাগবে। শর্টেজ। এই 3টা পয়েন্ট কাটিয়ে যদি কেউ রেল ডিভিশনকে এখানে আনতে পারেন, আমি 1000বার স্বাগত, 100বার স্বাগত করবো। আমি উন্নয়নের কথাগুলো আরো বলি। কটা মাছ বাজার হয়েছে এখন? কটা মাছ বাজার হয়েছে? অনেকগুলো। কিন্তু এখানে এখানে একটু আমার একটা প্রশ্ন থাকবে যে দ্রব্যমূল্যের যে জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে, শাকসবজি থেকে শুরু করে, এবং বিদ্যুৎ বিল ইদানিং বেড়েছে, এগুলো নিয়ে কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছে। মানুষ সোশ্যাল মিডিয়া করবেই। বিদ্যুতের বিল আমার মনে হয় আমরা 18 সালে ক্ষমতা এসেছি, 19, 20, 21, 22, 23, 24, 6 বছর একবার বাড়লো বিদ্যুৎ বিল। মানুষ বাড়ছে, জায়গা জমি কমছে, তার মধ্যে মাঝে মাঝে আমাদের ট্রেন লাইনটা বিকল হয়ে যায়। আমি আর একটা পয়েন্ট বলি, দ্রব্যমূল্যের পরে আমি 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 মনে এসছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, বাট কন্ট্রোল। আগে এক জায়গায় আমরা বসতি করতাম 500 মানুষ, সেই জায়গায় হয়েছে 5,000 মানুষ। না হয় দ্রব্যমূল্য উৎপাদিত হয় 2,500-3,000 মানুষের, ন্যাচারাল জিনিস। এই যে হাইওয়ে রোডটা কি ডেভেলপমেন্ট নয়? অবশ্যই ন্যাশনাল। যদি আমাদের আন্দোলনের ছিল না, ওই বক্তব্য ছিল না, এটা হচ্ছে নরেন্দ্র মোদীজির ডেভেলপমেন্ট। আচ্ছা প্রণত ভাই, একটা কথা বলি, মানুষ এখন যারা ট্রেনে যাতায়াত করে, যারা প্লেনে যাতায়াত করে, তারা ঘরে বসে টিকিটটা কাটতে পারে তো? হ্যাঁ। কিভাবে? ডিজিটাল ইন্ডিয়া, বিভিন্ন ওয়েবসাইট আছে রেলের। কার দান? স্পিডটা কিভাবে বেড়েছে ইন্টারনেটের? এটা নরেন্দ্র মোদীজির দান। মাদ্রাস নদী থেকে চট্টগ্রাম, মাদ্রাস সমুদ্র থেকে চট্টগ্রাম সমুদ্র হয়ে এটা বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রে ত্রিপুরাতে এসছে। এই যে স্যাটেলাইটের কানেকশনটা, ইন্ডিয়া মানে 3rd পজিশন স্পিডে আমরা। ইন্টারনেট গেটওয়ে, রাইট। ঠিক আছে, ডেভেলপমেন্ট না? ধর্মনগরকে আমরা সবুজায়ন করছি, ডেভেলপমেন্ট না? সবুজায়ন করাটা কিন্তু আমার আইটেমের বাইরে ছিল।
ঠিক আছে কিনা? এটা তো এক্সট্রা ডেভেলপমেন্ট। যেই জায়গায় দশমী ঘাট ছিল না, থাকে না, যেই জায়গায় প্রেস ক্লাব থাকে না, সেটা শহর বলে মনেই হয় না। ধরো প্রেস ক্লাব করে দিয়েছি, আমি দুটোকে জায়গা দিয়ে দেবো। একটা দশমী ঘাট ছিল না, দশমী ঘাট করে দিয়েছি। তো এগুলো তো আমি নির্দিষ্ট এইটা 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 করব, বিকল্প ব্যবস্থা হয়ে গেছে আর্যভট্ট ইউনিভার্সিটি। আর এই আর্যভট্ট ইউনিভার্সিটিকে ডেস্ট্রয় করার জন্য, নষ্ট করার জন্য সিপিএম উঠে পড়ে লেগেছে, সিপিএম। এটাকে যে কোনো উঠিয়ে দাও। কারণ কোনো একজন এমএলএ এখানে খাস জায়গা ছিল, তার জায়গাটা তো সরকার, খাস জায়গা, গভর্নমেন্ট আর্যভট্টকে জায়গা অ্যালটমেন্ট দিয়েছে, তার তার হাতে ঘা লেগেছে। ঠিক আছে কিনা? শান্তি শৃঙ্খলা কেমন এখন প্রতিষ্ঠান? চাঁদার কোনো জুলুম নেই, মানুষ শান্তিতে থাকতে পারে। আমি এখন বললাম মানুষ শান্তিতে আছে, আগামীকাল আর চুরি হয়ে গেল। আরে চুরি হবে না, কখনো অ্যাক্সিডেন্ট হবে না, কেউ দায়িত্ব নিতে পারবে নাকি? হয় নাকি এগুলো? কিন্তু রেশিও অনেক কম, অলমোস্ট জিরো। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এগুলো অলমোস্ট জিরো ধর মনে করে। রাস্তাঘাটগুলো অনেক প্রশস্ত, অনেক চওড়া হয়েছে। সিপিএম কংগ্রেস চোখে পড়বে না, সানগ্লাস লাগানো তো তাদের। ঠিক আছে কিনা? আমাকে বলুক না, এই যে এই যে সিনেমা হলের সামনে ইলেকট্রিক রাস্তাটা কত বড় হয়েছে এখন, শনিতলার সামনে জায়গাটা কত বড় হয়েছে এখন, সেন্ট্রাল রোডটা কত বড় হয়েছে এখন। এখানে মার্কেট ছিল, মাছের গন্ধে মাছি ভরমর করতো, আমরা দিনদল মার্কেট করে দিয়েছি টাউন মাঠে। ঠিক আছে না? আরো বড় বড় মার্কেট হচ্ছে ধর্মনগরে, আরো বড় মার্কেট হবে। এটা তো গতকালকে একটা উদ্বোধন করলাম, একটা বিবাহ বাসন। এটা কিসের সিগন্যাল? চাঁদার জুলুম নাই, মিটিং নাই, মিছিল নাই, শাটার ফালায় এসব নাই। মানুষ শান্তিপূর্ণ আছে বলে মানুষ এগুলোকে এখন তৈরি করতে পারে। আচ্ছা, বিরোধীদের অভিযোগ তো থাকবেই, যেমন সিপিএম অভিযোগ করে যে বেকারদের কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। আমার প্রশ্ন হচ্ছে স্পিকার সাহেব, যে রাজ্য সরকার যুবকদের কর্মসংস্থান, শুধু চাকুরি নয়, সার্বিক দিক দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে কিভাবে কাজ করছে? এই যে স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে কত ছেলে মেয়ে এখন সহায়ক হয়ে গেল। প্রায় তো প্রত্যেকে দেখি আপেল বাগান করছে, আঙ্গুর বাগান করছে, এই যে এটাকে কি বলে ড্রাগন ফলের বাগান বাগান করছে, মুরগির ফার্ম করছে, গরুর ফার্ম করছে, আনারস এখন ত্রিপুরা থেকে বিদেশে যাচ্ছে, লেবু বিদেশে যাচ্ছে, কাঁঠাল বিদেশে যাচ্ছে। এর আমি আমি আপনি আমাকে 15-20 দিন সময় দিলে আমি তথ্যটা নিয়ে যেতে পারবো বিধানসভায়। আমাদের শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু বাবু যেটা বক্তব্য দিয়েছিলেন, সিপিএম মুখ বন্ধ হয়ে গেছে, জিতেন চৌধুরী মুখ বন্ধ হয়ে গেছে। কত হাজার হাজার লোক আমরা এই পর্যন্ত প্রায় 26,000-27,000কে চাকরি দিয়েছি, নো কন্ট্রোভার্সি, কোনো কেস নেই, একদম ডাইরেক্ট টেটের মাধ্যমে দেওয়া হয়েছে, বিভিন্ন সেক্টরে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই যে স্বনির্ভর যোজনা প্রকল্পে সিপিএম এর আমলে স্বনির্ভর প্রকল্পের দল ছিল, টিম ছিল 4,400 4,500 মতন, আজকে 50,000 এসএইচজি গ্রুপ। এক একটা গ্রুপে 10 জন করে হলে 5 লাখ, এক একটা এসএইচজি গ্রুপে 10 জন করে মহিলা থাকলে 5 লাখ স্বরোজগারী হয়ে গেছেন। দমনগুলি তো অনেকে প্রচুর কাজ করেন, মোমবাতি বানান, আচার বানান, জেলি বানান, জ্যাম বানান, আবির তৈরি করেন, উত্তরীয় তৈরি করেন, প্রচুর কাজ দেওয়া হয় যাদেরকে পৌরসভা থেকে। ঠিক আছে কিনা? সুতরাং ওই যে আমি প্রথম যেটা বলেছিলাম, আগে 4,500 এসএসজি গ্রুপ ছিল সিপিএম এর লাস্ট ইয়ারে, এখন 50,000। সিপিএম এ তো নোট নাই, তো প্রত্যেকটি এসএসজি গ্রুপ তো পয়সা নিত, চান্দা নিত। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং, ধরে নিন তর্কের খাতিরে, আই রিপিট, তর্কের খাতিরে কথাটা বলছি, আবার বলি তর্কের খাতিরে বলছি, কিচ্ছু করে নাই বিজেপি, কিচ্ছু করে নাই নরেন্দ্র মোদী, কিচ্ছু করে নাই মানিক সাহা, মিটিং মিছিল বন্ধ আছে তো, হ্যাঁ, চান্দাবাজি বন্ধ আছে তো, এর থেকে বড় শান্তি কি? ছিনতাই বন্ধ তো ত্রিপুরা রাজ্যে। কর্মচারী যে 5% দিয়ে বাড়লো, দিতে হবে, কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে, আছে এগুলো কিছু? সরকারি কর্মীরা অফিসে কাজ করেন, তারা জানেন সময়কালে সময়টা পাবেন, 2 দিন দেরি হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি, উনি যেটা বলেন সেটা করে দেখান। ইদানিং কালে দেখছেন তো জিতেন বাবুকে প্রশংসা করছে মানিক বাবুর, কারণ যে মানিক সাহাও বলেছেন
পুরানা সমস্ত খুনের ফাইল সিপিএম আমি টান দিতে আসি। এখন জিতেন বাবু ভজা ভজা করে, মানিক শাহ খুব ভালো মানুষ, উনি থাকুক আমরা চাই। কত বড় তেন বিজ্ঞ নেতা আইসে। আচ্ছা আমি 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 বলি, এটা 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 আমার লাস্ট বক্তব্য টু দ্য অল সিপিএম, ইউ আর এ জার্নালিস্ট। আমি একটা সিপিএম কর্মীর ওয়ার্কার নেতা লিডার কিংবা ওয়ার্কার কর্মী নাম জানতে চাই। 25 বছর থেকে শুরু করে যারা সিপিএম করেন ধারাবাহিকভাবে, যে কোনো বর্তমানে এমএলএ, প্রাক্তন মন্ত্রী, সিপিএম তো মন্ত্রী নেই, বিভিন্ন রকম কমিটির নেতা নেত্রী, জীবনে কোনোদিন কোন সিপিএম এর নেতা, কোন সিপিএম এর নেত্রী কোন একটা ছাত্রছাত্রীকে একটা কলম কিনে দিয়েছে বলতে পারবেন? এই সিপিএম নেতা ওই ছেলেটাকে কলম কিনে দিয়েছে, ওই সিপিএম এর নেত্রী ওই ছেলেটাকে বই কিনে দিয়েছে, ওই সিপিএম এর নেত্রী বিধবা ভদ্রমহিলার সাদা শাড়ি নিয়ে কিনে দিয়েছে, ওই সিপিএম এর নেতা হাসপাতালে একটা স্যালাইনের বোতল কিনে দিয়েছে, ওই সিপিএম এর নেতা একটা ব্যক্তিকে ইঞ্জেকশন কিনে দিয়েছে, ওই সিপিএম এর নেত্রী একটা পরিবারের শ্রাদ্ধ করতে পারে না, সেখানে গিয়ে 2000 টাকা দিয়ে এসছে। ওই এলাকার সিপিএম এর নেতা এই যে ক্ষতি হয়েছে কদমতলায়, এই যে যেই পক্ষেরই হোক উভয় পক্ষেরই কাউকে গিয়ে 100 টাকা করে দিয়েছে কোনো সিপিএম নেতা নেত্রী? আসে মানিক সরকার সাদা পোশাক করে, হ্যাঁ হয়েছে দেখেছি, অনেক হয়েছে ষড়যন্ত্র, আমরা দেখবো। জিতেন বাবু আসলেন, হ্যাঁ অন্যায় হয়েছে, সরকার ষড়যন্ত্র করছে, সরকার চালাতে পারে না। একটা পয়সা দিছে, সুদীপ বর্মন একটা পয়সা দিছে, আশিস একটা পয়সা দিছে, একটা পয়সা আমরা দেই? কোনোদিন কোন সিপিএম এর নেতা নেত্রীকে, আবার আই রিপিট, একটা কলম দিতে দেখেছেন কখনো? পরীক্ষা দিতে পারে না, ছেলে কলম নাই। মাধ্যমিকের ফিস দিয়েছে, 12 ফিস দিয়েছে, শুধু মাতব্বরি, 25টা বছর শুধু মাতব্বরি, লম্বা লম্বা কথা, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এই যে দিকে সকালবেলা দেখলাম জিতেন চৌধুরী ওই দাঁড়িয়েছে কোথায়, আকাওয়া রোডে রাস্তা নির্মাণের জন্য সরকার থেকে বুলডোজার চালিয়েছে, একজন ভদ্রলোক কাঁদছেন, ওখানে গিয়ে বলে আজকে তো খাওয়ার টাকা নাই আপনার, আমি 2000 টাকা দিলাম চাউল কিনে খায়েন। একটা ছবি সিপিএম এর কোন নেতা নেত্রীর জীবনে যদি কেউ দেখাতে পারে, ওই সিপিএম নেতা নেত্রীকে আমি মালা দিয়ে আসবো, প্রণাম করে আসবো। একটা সিপিএম নেতা জনকল্যাণে, মানব কল্যাণে, সেটা হাসপাতালে, সেটা কন্যাদায়গ্রস্ত পিতার কাছে, সেটা শ্মশানে, সেটা অসুস্থ রোগীর কাছে, সেটা সাধ্য করতে পারে না সেই পরিবারের কাছে, সেটা ক্যান্সার পেশেন্ট হোক, সেটা অতর্কিতে অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হোক। চ্যালেঞ্জ। তো যাই হোক, দীর্ঘক্ষণ কথা হলো, আপনারা একটু আমি চ্যালেঞ্জ দিলাম সিপিএম এর কাছে, আমি চ্যালেঞ্জ, খালি মুখে মুখে বক্তৃতা। আমি দেখা গেলাম এখানে কংগ্রেস, আমরা এলাম, বিজেপি পারলো না, বিজেপি ইচ্ছা করে সরকার থেকে ইচ্ছে করে দাঙ্গা সৃষ্টি করে, কে করে না, তোরার কথা তোরা কো বেটা, পয়সা দেয়া তোরা পার্টির ফান্ডে প্রচুর, তোরা দিল্লি দেশে কত বিক্রির 1 মাসের টাকা দিয়া দা কদমতলা, যেটা আমরা দুর্গা পূজার সময় দিছি। যাই হোক, আপনি বের হবেন, যার জন্য ব্যস্ততার জন্য অনেকগুলো প্রশ্ন ছিল, আরো দিন আপনার সাথে বসবো। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি একটা কথা বলি, আমি একটু ওভার এক্সাইটেড হয়ে একটু বাইলাইনে আমি তুই তো করে কথা বলেছি। না, আমি যারা শুনবেন আই এম এক্সট্রিমলি সরি, কারণ যারা কিছু দেন না তাদের মুখে থেকে বড় বড় কথা শুনতে ভালো লাগে না। হ্যাঁ, এটি বক্তব্য। আই এম এক্সট্রিমলি সরি, আমি যে তুই তো করে কথা বলেছি সেটাকে প্রত্যাহার করে নিলাম। আদার দেন সিপিএম কংগ্রেস হৃদয়ের দিক থেকে জিরো। যাই হোক, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার রাজনৈতিক শ্রীবৃদ্ধি এবং সুস্থতা কামনা করি, এবং যে এনার্জি নিয়ে আপনি রাজনীতি করছেন সেই এনার্জি আপনার বজায় থাকুক, এবং আমরা যেন এভাবে আপনাকে পাই। দুটো এনার্জি ম্যানের নাম বলি, একটা নরেন্দ্র মোদীজি আর অমিতাভ বচ্চন। 82 বছর বয়স হয়েছে, আজকে আমি দেখলাম একটা জায়গায় ভদ্রলোক দেখাচ্ছেন, থাংতা দেখাচ্ছেন। ঈশ্বর আসলে ভালো থাকবে।